স্বাগত জানাচ্ছি সকল দর্শকদের জন্য। জ্যোতিষিক আসর আমাদের একটি নিয়মিত প্রক্রিয়া। এটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত অভিজ্ঞ জ্যোতিষ মণ্ডলী নিয়ে সর্বদা নিয়মিত প্রক্রিয়া চলমান। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আধ্যাত্মিক জীবন ও কেতু এবং মানবের উপর এই কেতু কতটা প্রভাবিত, এটি নিয়ে আমরা আলোচনায় যাব। এখানে উপস্থিত আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একজন সিনিয়র শিক্ষক, তিনি হচ্ছেন অ্যাস্ট্রোলজার জে কে দেব, এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক অ্যাস্ট্রোলজার নীরজ কান্তি রয়। ইনি গাণিতিক জ্যোতিষে খুবই পারদর্শী একজন জ্যোতিষ। সেই সঙ্গে উপস্থিত আছেন প্রবীণ অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী মহোদয়। তো আপনাদের কাছে আমার দর্শকদের জন্য আপনারা বলবেন যে, বিশেষ করে সর্বপ্রথম বলবেন অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয়, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে কেতু গ্রহ যে আধ্যাত্মিক গ্রহ কেন বলা হয়, এবং এটি বিশেষ করে মানব জীবনের উপর কেতুটা কতটা প্রভাবিত? নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আপনি আমাকে আলোচনার সুযোগ দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। কেতু আমরা যদি বুঝতে চাই, তো প্রথমে হচ্ছে কেতু গ্রহটি কি সেই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। রাহু এবং কেতু দুটি গ্রহ, একই দেহের হচ্ছে দুটি অবস্থান, পরস্পরের অবস্থান হচ্ছে 180 ডিগ্রি দূরত্বে। কোন এক সময় আপনার হচ্ছে পৌরাণিক গল্প অনুসারে তাদের একটি দেহ ছিল, কিন্তু ছলনার কারণে সেই একটি দেহকে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এখন কেতু কেন আধ্যাত্মিকতা, আপনি যে প্রশ্নটি সেটা করেছেন স্যার, আমরা হচ্ছে সবকিছু আমাদের মস্তিষ্ক দ্বারা অনুভব করি, কিন্তু যেহেতু সর্বদানবের মস্তক হচ্ছে রাহু আর কেতু হচ্ছে তার দেহ, তো দেহ মানে হচ্ছে কি মস্তক ভিন্ন, কোনো ধরনের চিন্তা ভাবনা এখানে নেই, এখানে শুধু হচ্ছে উপলব্ধির বিষয়। আমাদের হৃদয় দিয়ে সেই কেতু উপলব্ধি করে, যেহেতু হৃদয় দিয়ে উপলব্ধি করে, উপলব্ধিকৃত যে বিষয় সেটা হচ্ছে একটা অতীন্দ্রিয় সত্তা। সেই অতীন্দ্রিয় সত্তা, সেই ডিভাইন এনার্জি আমাদের ইউনিভার্সের সঙ্গে আমাদের এই দেহের সংযোগ স্থাপন করে, যেটাকে উপভোগ করে উপলব্ধি করে আপনার সেই সত্তাটাকে আপনার এক্সপ্রেস করে, সেই গ্রহটি হচ্ছে আমাদের কেতু। এর জন্য কেতুকে আধ্যাত্মিকতার কারক গ্রহ বলা হয়। আরেকটু যদি জে কে দেব স্যারকে বলি যে, আধ্যাত্মিকতার কারক গ্রহ কেতু আপনি বললেন, সেটি আমরা বুঝলাম, কিন্তু কেতু তো আবার ষড়যন্ত্রকারীও আমরা শুনেছি, যে কেতু বিশেষ করে গুপ্ত ষড়যন্ত্র কিন্তু ঘটায়। সেটি কিভাবে ঘটায়? জন্মছকে কোথায় কেতু থাকলে এই গুপ্ত ষড়যন্ত্রের কারক হয়ে থাকে? স্যার, জন্মছকে আমাদের দ্বাদশ 12টি রাশি আছে। আমরা 12টি রাশি নিয়ে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষা দিয়ে থাকি, এবং হচ্ছে সমগ্র জ্যোতিষবৃন্দ সেই 12টি রাশিকে নিয়ে আপনার হচ্ছে এই গবেষণা করে থাকে। তো এই দ্বাদশ রাশি চক্রের অষ্টম ভাব হচ্ছে আমাদের গুপ্ত বিদ্যার ভাব, গুপ্ত স্থান, গুপ্ত চিন্তা, সমস্ত গোপনীয়তার জায়গা হচ্ছে সেই অষ্টম ভাব। যখন কেতু সেই অষ্টমে বসে থাকে, তখন সে হচ্ছে কলকাঠি নাড়ে পেছন থেকে, যেহেতু তার হচ্ছে মস্তক নাই, অর্থাৎ তার দৃষ্টি নাই, সে হচ্ছে সম্মুখ থেকে কোনো কিছু করতে পারে না, তখন সে পেছনের দরজা দিয়ে কলকাঠি নাড়ি। আমরা সেটাকে ষড়যন্ত্র বলি। ষড়যন্ত্র বলতে আমরা হচ্ছে ছয় প্রকার যন্ত্রের কথা বলা হয়েছে। তো অষ্টমে কেতু যখন অবস্থান করে, তো সেই 6 প্রকার যন্ত্রকে সে খুব উত্তম ভাবে তার দুই হস্ত দ্বারা নাড়াচাড়া করতে পারে। তো সেটা কিভাবে হতে পারে? অষ্টম হচ্ছে আমাদের ডার্ক এনার্জি, অষ্টম হচ্ছে আমাদের জীবনের পরিবর্তনের ভাব। তো এই যে পরিবর্তনটা কি শুভ হবে নাকি অশুভ হবে? কারণ অষ্টমের আগের যে ভাবটা, অর্থাৎ আমরা ভাবত ভাবম সূত্র অনুসারে অষ্টমের দ্বাদশ ভাব হচ্ছে সপ্তম ভাব, কিন্তু সেই সপ্তম ভাবে কিন্তু আমাদের জীবনে তৃতীয় একজন ব্যক্তি, দ্বিতীয় একজন ব্যক্তি যুক্ত হয়। এই যে দ্বিতীয় ব্যক্তি যুক্ত হলো আমাদের সাথে, এই দ্বিতীয় ব্যক্তি যুক্ত হওয়ার পরে আমাদের জীবনে কি পরিবর্তন আসবে সেটা অষ্টম ভাব নির্দেশ করে। আর এই অষ্টম ভাবে যখন কেতু বসে থাকে, অসংখ্য ধন্যবাদ তখন জেকে ওই স্যার দ্বিতীয় মহোদয়কে। ব্যক্তির সাথে কিন্তু আমার যে সঙ্গ। আমি একটু বলবো যে, আমার প্রশ্ন ছিল যে, যে কেতু বিশেষ করে গুপ্ত যে ষড়যন্ত্রটি করায়, সেটি হচ্ছে গুপ্তভাবে গোপনভাবে আমাদের ক্ষতি সাধন করে। সেটি মানব জীবনের উপর ক্ষতি সাধন করতে পারে গোপনে, যেমন গোপনে পিছন দিক থেকে ছুরি মারতে পারে, পিছনে বদনাম করতে পারে, পিছন দিক থেকে আমাদের বিশেষ করে আমাদের জীবনে কোনো ক্ষতি সাধন করতে পারে শত্রু বিরোধী আর পক্ষের আপনাকে মধ্যে। একটু থামিয়ে আমি না, বলতে চাচ্ছিলাম। এটা তো হলো না। এটা কেন এই জায়গায় কথা বলবেন? আচ্ছা, হুম, আচ্ছা, তো আচ্ছা, ঠিক আছে, পুনরায় শুরু করি। ঠিক এটা আছে। পুনরায় শুরু করি, এ জায়গায় কথা বললে তো হবে না। মজায় উঠছিলাম, কেবল জমিয়ে উঠছিলাম, আপনি তার ভিতর কথা বললে হবে না তো। যাকে ফ্লোর দেওয়া হবে শুধু সেই কথা বলবে, অন্য কেউ বলবে না। ঠিক আছে? আচ্ছা, আবার যাই আমরা। সুধী দর্শকবৃন্দ,
সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত জ্যোতিষীর আসর একটি নিয়মিত প্রক্রিয়া। এটি আপনারা নিয়মিতভাবে উপভোগ করতে আপনারা না বলো না। স্বাগত দর্শক বন্ধুরা, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত জ্যোতিষীর আসর এটি একটি নিয়মিত প্রক্রিয়া। তো এই নিয়মিত প্রক্রিয়ায় আজকে জ্যোতিষী হিসেবে বিশেষ করে উপস্থিত আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয়, এবং গণিত জ্যোতিষে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার নীরজ কান্তি রয় মহোদয় এবং প্রবীণ অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী মহোদয় উপস্থিত আছেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ বা দর্শকদের জন্য বিশেষ অনুরোধ, সেটি হচ্ছে আধ্যাত্মিক জীবন ও কেতু। কেতু গ্রহ কিভাবে আধ্যাত্মিক জীবনে উম, মানবের উপর প্রভাব বিস্তার করে বা মানুষের উপর এই কেতু গ্রহটা কিভাবে প্রভাবিত হয়, সেটি নিয়ে আমি সর্বপ্রথম আলোচনায় যাব অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয়ের কাছে। আপনি একটু বলবেন যে কেতুকে কেন আধ্যাত্মিক গ্রহ বলা হয় এবং মানব জীবনে এই কেতু কতটা প্রভাব বিস্তার করে। ধন্যবাদ আপনাকে আজকের এই সুন্দর আলোচনা অনুষ্ঠানে আমাকে আলোচনার সুযোগ প্রদান করার জন্য। তো মানব জীবনে কেতুর প্রভাব এবং আধ্যাত্মিকতায় কেতুর যে বিষয়, সেই বিষয়টি আলোচনা করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে কেতু গ্রহটি আসলে কি। কেতু গ্রহটি হচ্ছে আমাদের জন্মছকে যে 9টি গ্রহকে নিয়ে আমরা বিচার করি, তার মধ্যে রাহু এবং কেতু আপনার হচ্ছে পরস্পর বিপরীত বিন্দুতে 180 ডিগ্রি দূরত্বে অবস্থানকারী গ্রহ। এই ব্যাপারে আমাদের একটা মাইথোলজিতে একটা গল্প আছে যে রাহু এবং কেতু আসলে একটা সর্পদানবের মস্তক এবং কেতু হচ্ছে দেহ। তো এই মস্তক এবং দেহ একসময় একই ছিল, অর্থাৎ একটা অসুরের ছিল, তার নির্দিষ্ট ক্রিয়া, নেগেটিভ ক্রিয়া কর্মকাণ্ডের কারণে তাকে হচ্ছে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা তার দেহ এবং মস্তকটাকে আলাদা করে দেওয়া হয়েছে। তো এখন যেহেতু মস্তক নেই, তো কেতু যেভাবে বসে থাকে সেই ভাবটিকে, এবং টোটাল যে ব্যক্তির পূর্বজন্ম কেতু এবং রাহু যেভাবে বসে থাকে সেই ভাবটাকে ব্যক্তির হচ্ছে পূর্বজন্মকে রিপ্রেজেন্ট করে। তো এই যে বিষয়াদি সে রিপ্রেজেন্ট করে সেটাকে অনুধাবন করে সে তার হৃদয় দিয়ে, যেহেতু তার মস্তক নেই কাজে বুদ্ধি দিয়ে চিন্তা চেতনা দিয়ে সে কোনো কিছুকে আপনার অনুধাবন করতে পারে না, সে শুধুমাত্র হৃদয় দিয়ে অনুধাবন করে। তো সেই হৃদয় তার দেহের মধ্যে আছে, যেহেতু এই হৃদয় দিয়ে অনুধাবন করার ব্যাপারটা হচ্ছে একটা অতীন্দ্রিয় সত্তা, ডিভাইন এনার্জির সঙ্গে দৈহিক সত্তার যে সংযোগ, সেই সংযোগ স্থাপনের মাধ্যমে কেতু বিষয়টাকে উপস্থাপন করে। এবং এই উপস্থাপনার যে প্রক্রিয়া সেটাকে আমরা হচ্ছে স্পিরিচুয়ালিটি বলি বা আধ্যাত্মিকতা বলি। ধন্যবাদ, এখন অসংখ্য মানব ধন্যবাদ। জীবনে আবার এই কেতুর আপনার কাছে ভূমিকা একটু কি আসবো। আসলে? তো আমি একটি প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি বলেছেন কেতুর মস্তক নেই, অর্থাৎ কেতুর দৃষ্টি নেই। আমরা শুনেছি সকল গ্রহ দৃষ্টি দেয়, কিন্তু কেতু কোথাও দৃষ্টি দেয় না, যেহেতু তার মস্তক নেই। কিন্তু কেতু সর্পদানবের লেজ, আপনি বলেছেন যে উম, গলাবিহীন একটি লেজ সে হৃদয় দিয়ে অনুধাবন করে। তাহলে এই হৃদয় দিয়ে যে অনুধাবন করে, এই হৃদয় দিয়ে অনুধাবন করে কেতুকে আবার গুপ্ত ঘাতক, দুর্ঘটনার কারক বা বিশেষ করে অশুভ কারক বলা হয় কেন, এবং জন্মছকে কোথায় থাকলে সেই অশুভত্ব হয়, লগ্ন সাপেক্ষে যদি একটি লগ্নের উদাহরণ দিয়ে যদি বলেন। হ্যাঁ স্যার। যখন যে কোনো লগ্ন সাপেক্ষে আমরা হচ্ছে জানি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এই ত্রিকুস্থ যে ভাব আছে সেই ভাব রই হচ্ছে অশুভ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ ঋণ রিপুর কারণ, বিশেষ করে এখানে রিপু অ্যাক্টিভ হয়ে যায় যখন এইভাবে থাকে, যেহেতু কেতু হচ্ছে স্পিরিচুয়ালিটির কারণ। তো ষষ্ঠ রিপু হচ্ছে আমাদের জাগতিক কারকতাকে রিপ্রেজেন্ট করে রিপু, আর কেতু হচ্ছে স্পিরিচুয়ালিটিকে রিপ্রেজেন্ট করে। তো এই যে একটা দ্বন্দ্ব, জাগতিকতা এবং পরমার্থিকতা, এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে করে কেতু হচ্ছে ডিটাচমেন্ট নিয়ে আসে। অর্থাৎ আমাদের ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের সামাজিকতার কারক, আমাদের ডেইলি রুটিন ওয়ার্কের কারক, আমাদের হচ্ছে কর্মের যে গতি প্রকৃতি সেটার কারক হচ্ছে ষষ্ঠ ভাব। তো ষষ্ঠ ভাবে কেতু বসে থাকে, ব্যক্তিকে ডিটাচমেন্ট নিয়ে আসে সেই ডেইলি রুটিন ওয়ার্কের মধ্যে নিয়ে আসে। যখন ব্যক্তি ইজিলি অর্থাৎ আহ, কালের গতি দ্বারাই সেই ভাব থেকে সরে যায় তখন সেটা ঠিক আছে, যখন সেটা না চলে যায় তখন কেতু হচ্ছে তার হচ্ছে ষড়যন্ত্র, অর্থাৎ বিঘ্নকারক কেতুকে বলা হচ্ছে, সে সবকিছুতে বিঘ্ন সৃষ্টি করে। তখন ব্যক্তি ডেইলি রুটিন ওয়ার্কে বিঘ্ন সৃষ্টি করে সেই কেতু ষড়যন্ত্রের প্রক্রিয়া শুরু করে ব্যক্তিকে অসংখ্য ধন্যবাদ, সবার কাছ থেকে অসংখ্য একটা ধন্যবাদ জে দূরত্ব কে দেব সৃষ্টি স্যার করা, সবার কাছ থেকে একটা কে। এবার প্রক্রিয়া আমি নিয়ে আসে। আসবো
গণিত জ্যোতিষে অভিজ্ঞ যেহেতু অ্যাস্ট্রোলজার নীরজকান্তি রয় মহোদয়, তো আপনার কাছে আমার বিশেষ প্রশ্ন হচ্ছে কেতু গ্রহের কারকতা এবং কর্কট লগ্ন সাপেক্ষে ষষ্ঠে কেতু, ষষ্ঠে মানে ধনু রাশিতে কেতু থাকলে কেতু তুঙ্গস্থ হয় এটি আমরা জানি। তো বিশেষ করে কর্কট লগ্ন সাপেক্ষে ষষ্ঠে কেতু থাকলে কি হয় এবং এই কেতুর কারকতাটা প্রথম কারকতা বলবেন, তারপর হচ্ছে ষষ্ঠে অবস্থান করলে কি হতে পারে। অসংখ্য কৃতজ্ঞতা আজকে এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কেতু গ্রহের, কেতু কেন আধ্যাত্মিক গ্রহ। তো এখানে আমাকে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে যে কেতু গ্রহের কারকতা। ইতিমধ্যে আমরা আমাদের পূর্ববর্তী আলোচক যে কেতু মহোদয়ের কাছ থেকে জেনেছি যে কেতু এক সর্বদানবের দেহ, মস্তকটা রাহু হিসেবে বিবেচিত হচ্ছে। তো কেতু মানে অন্তর্মুখিতা, কেতু মানে বিচ্ছিন্নতা, কেতু মানে মুখ্য অথবা মুক্তি। তো কেতু যেহেতু আমাদের বিচ্ছিন্নতার কারক গ্রহ, কিন্তু এখানে একটা বিষয় আমাদের নোট করা উচিত, সেটা হচ্ছে কেতু যেহেতু আহ মস্তকবিহীন একটি দেহ, অর্থাৎ কেতু কিন্তু নিজে একা চলতে পারে না। কেতু যখন গ্রহণ কোন রাশিতে বসবে, সেই নক্ষত্রে সেই রাশির সাথে যদি কোনো গ্রহ থাকেন অথবা তিনি যার নক্ষত্রে অবস্থান করছেন সেই গ্রহ বিষয়ে কারকতা তিনি নিয়ে আসেন। আরেকটি প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে যে কেতু কর্কট লগ্নে ষষ্ঠে কেতু, আমরা জানি যে মিথুন রাশিতে কেতু কেতু উচ্চস্থ হন, এবং সেই ক্ষেত্রে একটু আগে আমার জ্যাকেতে মহোদয় যেটা বলে গেছেন যে ষষ্ঠ স্থান দুস্থান সেখান থেকে ষড়যন্ত্র একটা আভাস পাওয়া যায়, অষ্টম স্থানে সেরকম একটা বিষয় আসে, দ্বাদশ ভাবে মোক্ষের কারক। তো ষষ্ঠ স্থানে কিন্তু আলো কর্কট লগ্ন সাপেক্ষে বৃহস্পতির ক্ষেত্রে কেতু এবং তার নিজস্ব ঘরে তার উচ্চস্থ ঘরে কেতু কখনোই নেগেটিভ রেজাল্ট দিবে না, সেখানকার কেতু ষড়যন্ত্রকারী হবে না, সেখানে কেতু সবসময় ভালো ফলাফল প্রদান করবে। আমি এইটুকুই আমার আলোচনা ধন্যবাদ নীরজকান্তি রায় জানাচ্ছি। স্যারকে। তো আমি এখানে একটু বলবো যে যেহেতু কর্কট লগ্নে আপনি বললেন যে কেতু ষষ্ঠে থাকলে কোনো নেগেটিভ ফল দেবে না, যে ষষ্ঠে ধনু রাশিতে, কিন্তু ধনু রাশির মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র, কেতু কিন্তু তখন তুঙ্গ গৃহে প্রখর শক্তিশালী থাকে। তাহলে সে কি বিশেষ করে আপনার পরনিন্দা পরচর্চায় জড়াবে না, বা সে প্রতিদ্বন্দ্বিতায় যে হেরে যাবে না, লটারি কেটে হারবে না, বা ধরুন সে ভীত সন্ত্রস্ত হবে না, বা আবেগ বশীভূত হয়ে ক্ষতিগ্রস্ত করবে না, বা ধরেন অস্ত্র শস্ত্রে কাটবে না, এটি কি আপনি বলতে পারবেন যে এটি কাটবে না? হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে পূর্বাষাঢ়া নক্ষত্র যেটি শুক্রের নক্ষত্র, সেটিতে গেলে হয়তো কর্কট লগ্ন সাপেক্ষে শুক্র চতুর্থ এবং আয়পতি। তো এই কর্কট লগ্ন সাপেক্ষে চতুর্থ এবং আয়পতি শুক্রাচার্য সে পাপক গ্রহ, আর কেতু নৈসর্গিক পাপক গ্রহ, সেখানে দেখা যাচ্ছে কেতু দমিত থাকতে পারে। কিন্তু যদি মূলা নক্ষত্রে কেতু থাকে তাহলে সে কেমনে দমন থাকবে, এটি যদি একটু বলেন আমাকে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে গৃহটা হচ্ছে স্বয়ং বৃহস্পতি গৃহ, গুরু দেবগুরু বৃহস্পতি গৃহ, এবং কেতু তার নিজস্ব ঘর এটা, সেখানে উনি উচ্চস্থ হন। কেতু যখন নিজস্ব নক্ষত্রে থাকেন তিনি অত্যন্ত শক্তিশালী থাকেন, কিন্তু যখন কোনো গ্রহ তার নিজের নক্ষত্রে থাকেন তিনি লগ্ন সাপেক্ষে দুস্থানে থাকলেও সেইখান থেকে তিনি নেগেটিভ রেজাল্টটা কম নিয়ে আসেন। আমি এটাই এখানে পরিষ্কার করার স্যার, চেষ্টা আমি করছি। আপনার আবার একটু থামিয়ে দিতে চাইলাম। আমাদের পূর্ববর্তী বক্তা জে কে দেব মহোদয় বলেছেন যে রিপু ভাব, যেটি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব হচ্ছে রিপু ভাব, এই ভাবগুলোতে সবসময়ের জন্য নেগেটিভ ফল দিয়ে থাকে। তো যাই হোক, সেটি আপনি বললেন যে কেতুর নক্ষত্রে থাকলে সে নেগেটিভ ফলটা অনেকটা কম দেবে। কিন্তু এখানে যদি আসি যে উত্তরাষাঢ়া নক্ষত্র রবির নক্ষত্র, রবি হচ্ছে সূর্য, এটা আমরা জানি, সে জগৎকে আলোকিত করে। কেতুটা নিষ্ক্রিয় রবি, এটা আমরা জানি। তো নিষ্ক্রিয় রবি সক্রিয় রবির সঙ্গে মিলিত হয়ে বৃহস্পতির গৃহগত থেকে সে শুভ ফল দিতে পারে। কিন্তু আমি মানতে পারলাম না যে মূলা নক্ষত্রগত কেতু কর্কট লগ্নের ষষ্ঠে থেকে সে কোনো রকম ক্ষতি সাধন করবেন না। তো আমি এখানে আরেকটু যাব এবার প্রবীণ অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের কাছে। তো আপনার কাছে আমি জানতে চাইবো, বা দর্শকদের প্রশ্ন সেটি হচ্ছে, কেতু গ্রহ কি আধ্যাত্মিকতা ছাড়া অন্য কোনো কিছু কি দেয় না? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে আমি এটাই বলতে চাচ্ছি, অবশ্যই আপনার দেয়। যেহেতু সে কেতু আমাদেরকে আপনার গুপ্ত সবকিছু গুপ্ত রহস্যের কারকতা এবং সবকিছু গোপনীয়তা বজায় রাখে। কেতু গ্রহের মাধ্যমে যদি শুভ থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে মহাকাশ গবেষণা করতে পারে। তার যে স্পিরিচুয়াল শক্তি যেটা আছে
সেটার মাধ্যমে সে অনেক কিছু করতে পারে এবং গোপনীয়তা বজায় রেখেই আপনার করতে পারে। তো আমি অসংখ্য যেটা ধন্যবাদ। বলতে এখানে একটি চাচ্ছিলাম, সুন্দর জিনিস আসলো। আপনি বললেন যে গুপ্ত রহস্যের বেড়া জালে মানবকে আটকে ফেলে। এমনকি সেই গুপ্ত বা আধ্যাত্মিক বিদ্যা নিয়ে সে চলমান থাকতে পারে। তো এই যে বেড়া জালে কখন আটকায় এবং কখন সে যদি বেড়া জালে আটকে যায় তাহলে কি ঘটনা ঘটতে পারে সেই মানবের উপর? হ্যাঁ, বেড়াজালে যদি আটকে যায়, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বেড়াজালে যদি আটকে যায় তাহলে তার নিচু জাতির সাথে বা নিচু লোকের সাথে বসবাস হতে পারে, তার সৎসঙ্গ আপনার খারাপ হতে পারে এবং উচ্চ স্থান থেকে আপনার তার পতন হতে পারে এবং তার কাছে অজানা কিছু রোগ আসতে পারে, যে রোগগুলো আপনার সারা যায় না বা যে রোগগুলো ডক্টরেরাও ফাইন্ড আউট করতে পারে না, এরকম কিছু আপনার অজানা সুন্দর একটি রহস্য তার কথা ভিতরে এখানে তার পেলাম যে মাঝে চলে গুপ্ত আসে। রোগ, যে রোগটি রোগ নির্ণয় করা যায় না। তো যে রোগ নির্ণয় করা যায় না তাহলে জ্যোতিষিক শাস্ত্র মোতাবেক এই কেতুর প্রভাবে যদি গুপ্ত রোগ হয়ে থাকে তাহলে সেই রোগকে আমরা ধরার জন্য কি করতে পারি? কিভাবে আমরা সেই রোগটি নির্ণয় করতে পারি? সেই রোগটা নির্ণয় করতে গেলে স্যার আমার পুরো জন্ম প্ল্যানেটটা আপনার দেখতে হবে এবং সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষীই পারে। পুরো জন্মছক দেখে বিচার বিশ্লেষণ করে শুভ গ্রহের দৃষ্টি এবং অশুভ গ্রহের দৃষ্টি এগুলো বিচার বিশ্লেষণ করে ফাইন্ড আউট করতে হবে যে আমার কেতুটা অসংখ্য ধন্যবাদ কোন আপনাকে। অবস্থায় আছে, কিভাবে আছে। অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটু আসবো অ্যাস্ট্রোলজার জেকে দেব মহোদয়ের কাছে। আপনি একটু বলবেন যে রিপু ভাব অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে আমরা যে ব্যাধি বিচার করে থাকি, তাহলে ব্যাধি বিচারের ক্ষেত্রে মেষ লগ্ন সাপেক্ষে ষষ্ঠে কেতু অর্থাৎ কন্যা রাশিতে কেতু। তো তাহলে তার কি রোগ ব্যাধি হতে পারে? এই যে গুপ্ত রোগের কথা যেটি বললেন যে গুপ্ত রোগ যেটি অজানা রোগের বেড়াজালে বা গুপ্ত রহস্যের বেড়াজালে যে মানব আটকে যেতে পারে। তো মেষ লগ্নের ষষ্ঠে কেতু। তো কি ধরনের রোগ ব্যাধি হতে পারে? কি ধরনের ষড়যন্ত্রে সে আটকাতে পারে? যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। এখানে মেষ লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব কালপুরুষ রাশি চক্রের ষষ্ঠ ভাব। তো এখানে আপনার হচ্ছে যে গুপ্ত রোগের যে ব্যাপার বলা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে ষষ্ঠ ভাব হচ্ছে কালপুরুষের যে আমরা যে অঙ্গভাব বিভাগ দেখি, সেই অঙ্গ বিভাগটা আপনার হচ্ছে নির্দেশ করছে আমাদের উদরকে। যখন কেতু ষষ্ঠ অবস্থান করে তখন কিন্তু উদরে একটা বড় ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে। আমরা এই ক্ষেত্রে একটা জিনিস বিবেচনায় নিতে হবে যে এই যে আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশি, প্রত্যেকটা রাশিতে ৩টি করে নক্ষত্র থাকে। তো এই কন্যা রাশিতে আপনার হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনার 10 ডিগ্রি অবস্থান আছে। তো যখন এই কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকে, উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্র, আর কেতুকে বলা হচ্ছে নিষ্ক্রিয় রবি। তো যেহেতু রবির নক্ষত্র এবং নিষ্ক্রিয় রবি অর্থাৎ কেতু সেই নক্ষত্রে বসে আছে, তখন কেতু এখানে আর একটু শক্তিশালী হয়ে যায়। তো যেহেতু কেতু শক্তিশালী হয়ে যায়, কেতুর কাজ হচ্ছে ডিটাচমেন্ট করা, অর্থাৎ আহ, এই ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগের পাশাপাশি আমাদের সোশ্যালিজম, যেটা আমাদের সামাজিকতা, সেটাকেও দেখে, আমাদের স্পোর্টস খেলাধুলা সেটাকেও দেখে। তো আমাদের সবকিছু থেকে ডিটাচমেন্ট করে। যখন আমি স্পোর্টস থেকে ডিটাচমেন্ট হয়ে যায়, স্পোর্টস থেকে ত্যাগ হয়ে যায়, তাহলে আমার যে শারীরিক যে চর্চা, সেই চর্চাটা কমে যায়। তখন হচ্ছে আমাদের ডিজিজটা, আমাদের রূপটা সেটা বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের যে এনার্জি আছে, এনার্জি লেভেলটা, ষষ্ঠ ভাব আমাদের পরাক্রমের জায়গা, আমার যে এনার্জি লেভেলটা, এনার্জিটা যদি আমরা প্রপার ওয়েতে ব্যয় না করতে পারি, তখন কিন্তু সেই এনার্জি আমাদেরকে রোগ হয়ে আমাদের নেগেটিভ এনার্জি হয়ে দেখা দেয়। তো এই যে ধন্যবাদ জেকে দেব উত্তর স্যার ফাল্গুন নক্ষত্রে মহোদয়কে। কিন্তু একটু তো শক্তিশালী হয়। আবার হচ্ছে আমার কি, একটি প্রশ্ন, উত্তর ফাল্গুন নক্ষত্রে পরে অস্তা নক্ষত্র আছে। অসংখ্য ধন্যবাদ জেকে দেব স্যার মহোদয়কে। আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি। আমি পরবর্তীতে এখানে আসবো। মেষ লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি রবি, প্রথম আপনি যেটি বললেন উত্তর ফল্গুনী নক্ষত্র, উত্তর ফল্গুনী নক্ষত্র রবির নক্ষত্র। তাহলে রবির নক্ষত্রে কেতু যখন পরিভ্রমণ করবে তখন কি তার বিশেষ করে রবি হচ্ছে মানব কালপুরুষের বিশেষ করে মস্তকের অংশ দেখে, তাহলে সে কি মস্তিষ্কের রোগে ভুগতে পারে না? বা বংশগত কোনো রোগ ব্যাধি থেকে সে কি আক্রান্ত হতে পারে না? যে রোগটি পিতার ছিল সেই রোগটি সন্তানের দেহে বহন করতে পারে না? বা ধরুন এটি বুধের গৃহ, তাহলে নার্ভের কি কোনো রোগ ব্যাধিতে ভুগতে পারে কিনা? যেহেতু রবি বিশেষ করে যশকারক আত্মকারক গ্রহ, তো সেটি বা ইএনটির কোনো গোপন প্রবলেম, নাক কান গলার এরকম কোনো রোগ ব্যাধিতে ভুগতে পারে কিনা? এটি একটু দর্শকদের জন্য যদি বলতেন তাহলে হয়তো দর্শকরা বেশি তৃপ্তি পেত। ধন্যবাদ আপনাকে। রবি যেহেতু মস্তিষ্ককে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ মস্তিষ্ক সহ টোটাল আমাদের যে মুখমন্ডল, সেই জায়গাটাকে রবি রিপ্রেজেন্ট করে। কিন্তু কেতুর কিন্তু আমাদেরকে বুঝতে হবে, কেতুর কিন্তু মস্তিষ্ক নেই, অর্থাৎ মানে তার হচ্ছে মস্তক নেই। কিন্তু এই উত্তর ফাল্গুন নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে যখন কেতু থাকবে, তখন কেতু হচ্ছে কি, যেমন কেতু হচ্ছে আমাদের নার্ভের কারক গ্রহ। তো আর এই যে ষষ্ঠ ভাব যেটা, সেই কন্যা রাশি, সেই ভাব রাশির যে ভাবেশ, সে হচ্ছে বুধ। সেই বুধও কিন্তু নার্ভের কারক।
তো রবির নক্ষত্রে যখন বসে থাকবে তখন কিন্তু কেতু নার্ভের সমস্যা অবশ্যই দেবে। এই অসংখ্য বিষয়টা ধন্যবাদ। আমি আমাদের আসবো হচ্ছে আবার জেকে দেব নার্ভের যে স্যার সমস্যা মহোদয়ের সেটা কাছে। বুঝতে তাহলে পারবে। আমার সঙ্গে জেকে দেব স্যারের একমত পোষণ করলেন। এবার আমি আসবো অ্যাস্ট্রোলজার নীরজকান্তি রয় মহোদয়ের কাছে, যে কন্যা রাশিতে হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। তো চন্দ্রের নক্ষত্র এটি আমরা জানি। তো হস্তা নক্ষত্রের উপর দিয়ে যদি কেতু পরিভ্রমণরত থাকে, তাহলে সেই মানবের মেষলগ্ন সাপেক্ষে কি বিশেষ করে কোন রহস্যে সে আবদ্ধ হতে পারে? ধন্যবাদ স্যারকে যে এই বিষয়টি সামনে নিয়ে আসার জন্য। যে চন্দ্র যেহেতু হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র, এবং সেইখানে কালপুরুষের রাশি চক্রের এবং ষষ্ঠ ভাবের ষষ্ঠ ভাবে তার অবস্থান, এবং তার অধিপতি বুধ গ্রহ। তো আমরা সেখানে যদি দেখি যে চন্দ্র এবং কেতুর এখানে একটা এই সম্পর্ক তৈরি হচ্ছে। তো যখন আমরা জানি যে চন্দ্র জলকারক গ্রহ এবং কেতু গুপ্ত কারক গ্রহ, তো সেই ক্ষেত্রে এই ব্যক্তির চর্মরোগ গোপনাঙ্গে বা নিম্নাঙ্গে আমরা যদি ধরি, সেখানে গুপ্ত রোগ, জলজ যে রোগগুলো আছে, নিম্ন জল, এই যে রোগগুলো তার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং এই ব্যক্তি নিজেকে গুপ্ত হিসেবে রাখবে, নিজের ভাব কখনো ওই ব্যক্তি নিজেকে ব্যক্ত করতে দিবে না। সে নিজের মনে নিজে থাকবে, তার চিন্তা ভাবনা সব নিজের ভিতরে থাকবে, সে কখনো নিজের অভিব্যক্তিগুলো সামনে সবার সামনে তুলে ধরতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও একটু প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে চন্দ্র চতুর্থ পতি, সে চন্দ্রের নক্ষত্রে আছে, আপনি মেষলগ্ন সাপেক্ষে বলেছেন। তাহলে ইনি কি মায়ের কোনো ব্যাধি পীড়া ভোগ করতে পারে কিনা, বা মনের কোনো রোগে ভুগতে পারে কিনা, বা বিশেষ করে তার জীবনে জমি জমা নিয়ে কোনো ঝুটঝামেলা হতে পারে কিনা, বা সামাজিক কাজকর্মে গিয়ে সে জনপ্রিয়তা নষ্ট করতে পারে কিনা, যেহেতু ষষ্ঠ ভাব রিপু ভাব, হ্যাঁ, এগুলো হ্যাঁ, একটু যদি এখানে আলোচনায় এখানে আসতো। হ্যাঁ, হ্যাঁ, এখানে অবশ্যই চন্দ্র যেহেতু মনের কারক, তার মনোপীড়া থাকবেই। তারপর যেহেতু ষষ্ঠ ভাব আমাদের নিম্নাঙ্গকে নির্দেশ করতে, সেখানে তার পায়ের বেদি বেদি পীড়া তার থাকতে পারে। আর বিশেষ করে ষষ্ঠ ভাব যেহেতু আমাদের ষড়যন্ত্রের ভাবও, ষষ্ঠ ভাব যেহেতু এই ষড়যন্ত্রের ভাব, সেখানে রিপুদেশের ভাব, বিভিন্ন কারণে তার গুপ্ত শত্রুতা, গুপ্ত ক্রিয়া, এইসব বিষয়ে এসে তার নিজে জড়িত থাকার সম্ভাবনা খুব বেশি। সেটা এই ভাব সাপেক্ষে তাহলে প্রকাশ একটি পায়। জিনিস আমাদের আসতে হবে যে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হলাম যে সেটি শরীরের নিম্নাঙ্গ অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত এই রোগ ব্যাধিগুলো হতে পারে। কিন্তু আমার যেটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে তার গৃহে কি কোনো অশান্তি, কেতু যেহেতু বিশেষ করে তার মস্তক নেই, তার দেহ, তো সে ষড়যন্ত্রকারী একটি গ্রহ, গুপ্ত ঘাতক একটি গ্রহ। তাহলে সে কি তার পরিবার পরিজন নিয়ে কোনো রকম আহ ঝামেলায় জড়াবে কিনা, যেহেতু চতুর্থ ভাব হচ্ছে পরিবার পরিজন দেখে? আমি বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। যেহেতু চন্দ্র কালপুরুষের রাশি চক্রের চতুর্থপতি এবং হস্তা নক্ষত্রের অধিপতি, সেখানে কেতু কানেকশন তৈরি করেছেন, মানে সম্পর্ক তৈরি করেছেন। তো সেই ক্ষেত্রে এই ব্যক্তি মনোপীড়ায় তো ভুগবেই, তার পারিবারিক ষড়যন্ত্রের শিকার তাকে হইতে হবে, এমনকি সে নিজেও পরিবারের সাথে ষড়যন্ত্র তৈরি করতে পারে। এই বিষয়ে তার ভিতরে সবসময় একটা প্রতিক্রিয়া সবসময় কাজ করবে। এই বিষয়টা আমি এইভাবে পরিষ্কার অসংখ্য করার চেষ্টা ধন্যবাদ করছি। নীরজকান্তি রয় মহোদয়কে। তবু আমি একটু এখানে যদি অ্যাড করতে চাই আপনাদের আলোচনার মধ্যে, তো সেটি হচ্ছে, দেখুন মেষ লগ্ন সাপেক্ষে হচ্ছে লগ্নাধিপতি মঙ্গল এবং অষ্টমপতি মঙ্গল। মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গলের কথা শুভ অশুভ কিছুই বলা হয়নি। তো চিত্রা নক্ষত্রটি কিন্তু মঙ্গলের নক্ষত্র। সেই মঙ্গলের নক্ষত্রে যদি থাকে, তাহলে কেতু ষষ্ঠে থাকলে মানব একটু রাগী জেদি হতে পারে, অস্ত্রাঘাত হতে পারে, রক্তপাত ঘটতে পারে, এমনকি বিশেষ করে মারামারি লাঠালাঠি করতে পারে। এটি আপনারা বলবেন, এটি আমি হয়তো উপলব্ধি করে নিলাম এর ভিতরে। তো আমার দর্শকরা বিশেষ করে যেটি জানতে চায় সেটি হচ্ছে, কেতু গ্রহ অশুভ হলে সেটি মানব জীবনে কি প্রভাব তৈরি করে, সেটি আমাদের প্রবীণ অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এখানে আপনি যেটা বলছেন যে যদি অশুভ হয়ে থাকে, তাহলে আমি যেটা বলতে পারি আপনাকে, সেটা হচ্ছে যে সে হাসতে হাসতে বিনা ক্রোধে আপনার মানুষ খুন করতে পারে। এমনকি আমরা ইদানিং আপনার দেখতে পাচ্ছি যে গান গাইতে গাইতে বা আপনার বিভিন্ন রকমের তাকে নির্যাতন করতে করতে বা আপনার তার সাথে কথাবার্তা বলতে বলতে সারা দিন রাত আপনার তার সাথে আনন্দ ফুর্তি করতে করতেও আপনার তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এরকমও আমরা
ইদানিং কালে আপনার দেখতে খুবই পাচ্ছি। একটা ভালো বিষয় আমরা পেলাম যে কেতু, বিশেষ করে অশুভ কেতু মানুষের সঙ্গে মিশে যেয়ে বিশেষ করে তার হৃদয়ে কোন সময় আঘাত করবে, এমনকি তাকে মেরে পর্যন্ত দেবে সেটি সে বুঝতে পারবে না। এটি আমরা আসলাম। তো আমরা একটু যাব জেকে দেব স্যারের কাছে। যে কেতু কেন মানুষের সঙ্গে মিশে গিয়ে তাকে এত বড় শাস্তি দেবে, মেরে দেবে, এটি কেন দেবে? এটি লগ্নের কোন ভাবে কেতু থাকলে এটি ঘটতে পারে? ধন্যবাদ আপনাকে স্যার। কেতু দ্বিতীয় ভাব এবং নবম ভাব, দশম ভাব, একাদশ ভাবে অত্যন্ত শুভ ফলদাতা হয়। কিন্তু এই যে চারটি ভাব আছে, সেই চারটি ভাবের বাইরে যে ভাবগুলো আছে, সে ভাবগুলোতে কেতু অশুভ ফল প্রদান করে থাকে, আর ওই ভাবগুলোতে শুভ ফল প্রদান করে থাকে। সেই ক্ষেত্রে আমাদের দেহটাকে রিপ্রেজেন্ট করেছে লগ্ন ভাব। যখন কেতু লগ্নে বিচরণ করে এবং যখন কিন্তু সপ্তমে বিচরণ করে, লগ্ন ভাব হচ্ছে আমার নিজস্ব দেহকে বোঝায়। যখন লগ্নে কারো কেতু অবস্থান করে, তখন ব্যক্তির দেহের সাথে কেতুর যে সত্তা, সেই সত্তাটাকে মিশে যায়। কেতু হচ্ছে ধূম্রবর্ণের কারক, অর্থাৎ একটা ধূম্রজাল কেতু সৃষ্টি করে, ব্যক্তির সামনে ধূম্রজাল সৃষ্টি করে আপনার ব্যক্তির যে বহিরঙ্গের জুড়ো বা বহিরঙ্গের যে আবরণ, সেই আবরণটাকে ধূম্রজাল দ্বারা আচ্ছাদিত করে, অর্থাৎ তার ভিতরের যে ভীষণ একটি সত্তা, সেই পয়েন্ট আমি পেলাম সত্তাটাকে যে অপর কেতু অপর ব্যক্তি ধুমার অনুধাবন মতো। করতে পারে না। একটু জেকে তেমনি দেব ভাবে স্যারের যখন কাছে আবার সপ্তমে কেতু একটু অবস্থান আসবো করে, যে কেতু ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে চতুর্পাশে অন্ধকারে রেখে কোন সময় তার স্বার্থ সিদ্ধি করে। যে কথা আপনি বললেন যে মানবের কল্যাণ সাধিত করে, 2 নাম্বার ঘরে কেতু, 9 নাম্বার ঘরে কেতু, 10 নাম্বার ঘরে কেতু এবং 11 নাম্বার গৃহে কেতু যদি পরিভ্রমণরত থাকে, তাহলে বিশেষ করে যদি আপনি একটু ক্লিয়ার করতেন যে 2 নাম্বার ঘর, একটি ঘর আমরা জানি যে 2 নাম্বার ঘরে কেতু থাকলে কোন কোন দিকে জাতকের শুভ দিক দিতে পারে, শুভ আসতে পারে। স্যার, দ্বিতীয় ভাব আমাদের হচ্ছে জন্মছকে চারটি ত্রিকোণ আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো দ্বিতীয় ভাবকে অর্থ ত্রিকোণ বলা হয়। তো অর্থ বলতে আমাদের হচ্ছে জাগতিক অর্থ বোঝাচ্ছে, আবার স্পিরিচুয়াল অর্থ অর্থাৎ আধ্যাত্মিক অর্থ বলা হচ্ছে, জীবনের যে অর্থ সেটাও বোঝাচ্ছে। তো কেতু যেহেতু তার হচ্ছে মস্তক নেই, সে হচ্ছে আমি পূর্বেই বলেছি যে হচ্ছে সে হৃদয় দিয়ে সবকিছু অনুভব করে। তো দ্বিতীয় ভাবে যখন কেতু থাকে, তখন আমরা যদি আধ্যাত্মিক দিয়ে বিচার করি, তাহলে ব্যক্তি হচ্ছে তার কেন তার জন্ম হলো, এই জন্ম যে সে নিল, সেই জন্ম তাকে কি করতে হবে কি করলে, এই যে বিষয়াদি, সে হচ্ছে যেহেতু সে সবকিছু হৃদয় দিয়ে অনুভব করতে চায়, কাজে সে কথা বলার ক্ষেত্রে একটু হিসাব নিকেশ করে কথা বলে, যে কারণে সে সুবক্তা হতে অসংখ্য পারে। ধন্যবাদ জেকে আবার দেব স্যারকে। জাগতিক যে অর্থ, সে আমরা অর্থ সে কিন্তু অনুষ্ঠানে প্রচুর প্রায় পরিমাণে শেষ পেতে পর্যায়ে পেরেছে। চলে আসছি। তো আমরা একটু বলবো যে নীরজকান্তি রয় মহোদয়ের কাছে একটু যাব, যে আপনি যদি বলতেন যে নবম ভাবে যদি কেতু থাকে তাহলে সেই জাতকের জীবনে কি প্রাপ্তি হতে পারে, কি প্রত্যাশা সে করতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। একটা বিষয় আমাদের আজকে আলোচনার বিষয় ছিল কিন্তু যে আধ্যাত্মিক জীবন এবং কেতু। আমরা জানি যে নবম ভাব আমাদের ভাগ্যের বাপ, পিতার বাপ, গুরুর বাপ, এবং আমাদের জীবনের সকল প্রকার ভাগ্য কিন্তু আমরা সেইখান থেকে বিচার করি। এবং আমাদের ধর্মানুরাগ কতটুকু আছে, স্পিরিচুয়ালিটি কতটুকু আছে, আমরা সেই ভাব থেকেই বিচার করা হয়। তো কেতু যখন নবম ভাবের সাথে কানেকশন করবে, যখন আধ্যাত্মিকতার সাথে কানেকশন করতেছে, ধর্মের সাথে কানেকশন করতেছে, তখন সে কিন্তু অলরেডি স্পিরিচুয়াল হবেই, তার ভিতরে ধর্মভাব জাগ্রত হবে, সে প্রথাগতভাবেই আধ্যাত্মিক হবে। কিন্তু সে একটু অন্তর্মুখী হবে, সে সাধারণত অন্যদের চেয়ে একটু আলাদা হবে। সে তার সে আমরা যদি এখানে পূর্বজন্মের কথাও বলি, সেই হিসাবে সে কিন্তু আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি নিয়েই সে অসংখ্য জন্মগ্রহণ ধন্যবাদ। করবে, সেটা হচ্ছে এমনকি নবম। ভাগ্যভাবে কেতু থাকলে সে কি উচ্চশিক্ষায় বিশেষ করে কোন রকম বাধা পেতে পারে সেই জাতক বা জাতিকা, বা পূর্ব কর্মফল সে হয়তো পাবে, বা পূর্ব জন্মকে দেখতে পাবে আধ্যাত্মিকভাবে, যেটি আপনি বললেন স্পিরিচুয়াল শক্তির মাধ্যমে। তো বিশেষ করে তার উচ্চশিক্ষায় কি কোনো বাধা আসতে পারে? এ ব্যাপারে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলেন। হ্যাঁ, এখানে একটা বিষয় বুঝতে হবে যে আধ্যাত্মিকতা যখন একজন মানুষের জীবনে আসে, তখন তার জীবনে কোনো না কোনো বাধা তৈরি হয়, তখনই লোকটা স্পিরিচুয়ালিটির দিকে আগ্রহ হয়। তো কেতু বাধা কারক, কেতু বিচ্ছিন্নতা কারক। যখনই তার জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য থেকে এই ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন সে স্পিরিচুয়ালিটির দিকে আগ্রহী হবে। অসংখ্য সে ধন্যবাদ। এবার আধ্যাত্মিকতায় আমরা একটু আসবো প্রবীণ অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, আপনি একটু বলবেন যে এই একাদশে আমরা জানি যে প্রত্যাশার ঘর বা প্রাপ্তির ঘর। তো প্রাপ্তি প্রত্যাশার ঘরে যদি একাদশে কেতু থাকে তাহলে তার কি কি প্রত্যাশা পূর্ণ হতে পারে? ধন্যবাদ আপনাকে। এখানে যদি একাদশে কেতু অবস্থান করে তাহলে তিনি প্রকৃত আপনার যোগী হতে পারেন,
এবং প্রকৃত আপনার তন্ত্রমন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন। তার সিদ্ধিটা সত্যিকার অর্থে আপনার প্রতিফলিত হবে এবং তিনি সুন্দর আপনার কথা বলেছেন। এমন আমি ভাবে একটু বলতে থামিয়ে পারবেন। দিচ্ছি যে তন্ত্রমন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন, অর্থাৎ আমরা এটি ধরে নিতে পারি যে বিশেষ করে যারা যোগ সাধনা একাগ্রতায় যারা রয়েছেন, তারা বিশেষ করে ঈশ্বর আরাধনা বা সৃষ্টিকর্তার আরাধনা যারা করছেন, তাদের জীবনে মঙ্গল বয়ে আনবে। তো আমরা দর্শকদের জন্য আসবো, আসলে কেতু একটি বৃহৎ গ্রহ, এটি 12 গৃহে বিশেষ করে 12 ভাবে থাকলে কিভাবে ফল দেয়, এটি নিয়ে আমরা পরবর্তীতে আসবো। আমাদের সময় সংকল্প সংক্ষেপ করতে হচ্ছে। তো আমরা পরবর্তী টপিকসে এটি আপনারা পাবেন। তাছাড়া বিশেষ করে আমরা একটু জেনে আসবো যে কেতু গ্রহ যদি অশুভ থাকে, তাহলে এর প্রেডিকশনের জন্য, মানে এর থেকে পরিত্রাণের জন্য আমরা কি করতে পারি, এটি যদি জেকে দেব মহোদয় আপনি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে আমরা দুটি বিষয় ফলো করতে পারি। একটা হচ্ছে কার্মিক প্রতিকার, অর্থাৎ কর্মের দ্বারা হচ্ছে গ্রহটাকে শান্ত করা। তো কর্মের দ্বারা গ্রহটাকে শান্ত করা, কেতু যেহেতু হচ্ছে মস্তক নেই, অর্থাৎ যা কেতুর দ্বারা পীড়িত ব্যক্তি কখনো নিজেকে যদি শো অফ না করে, সে যদি খুব বেশি নিজেকে আহ, আহ, জায়েজ না করে বা খুব বেশি নিজেকে প্রেজেন্ট না করে ফলাও পাবে, সেক্ষেত্রে সে তার হচ্ছে কেতুটাকে শান্ত হতে পারে। কারণ কেতু হচ্ছে ডিপলি অ্যানালাইসিস, একদম ভিতর থেকে কোনো বিষয়কে অ্যানালাইসিস করে সেটা বোঝা, সেটা হচ্ছে কেতু। এর বাইরে হচ্ছে কেতুর অবস্থান এবং একই সাথে সম্পূর্ণ জন্মচক্রটাকে আপনার পরিপূর্ণরূপে বিচার বিশ্লেষণ পূর্বক সেটা একদম প্রসিদ্ধ এবং অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দ্বারা সম্ভব। তো আপনার হচ্ছে আমরা দেখুন বলবো, আমি একটু যেহেতু থামিয়ে আপনার দিচ্ছি, প্রশ্ন করেছেন, আমি সেই যেটি প্রশ্নের দর্শক আমি শ্রোতাদের বলবো, বুঝলাম। আপনার হচ্ছে আমি একটি জিনিসে একটি বিষয়ে উপনীত হলাম যে কেতু পুরো প্ল্যানেট না দেখে, এমনকি সেই সঙ্গে পামিস্ট্রিতে হাতে কেতুর ক্ষেত্র বিচার বিশ্লেষণ না করে কেতুর কোনো প্রতিকার আমরা দিতে পারি না, যেহেতু নৈসর্গিক পাপ গ্রহ এবং তার যেহেতু মস্তক নেই, দৃষ্টি নেই, সে ষড়যন্ত্রকারী গ্রহ বা ক্ষতিকারক গ্রহ, সে কোনো না কোনো ভাবে মানবের ক্ষতি সাধন করতে পারে। এই জন্য আমরা ভেবে চিন্তে বুঝে শুনে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে তারপর আমরা সেই প্রতিকারটি ধারণ করব। দেখুন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার হচ্ছে একটি জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। তার নিয়মিত জ্যোতিষিক আসর, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এই প্রতিষ্ঠান হচ্ছে জ্যোতিষ শিক্ষা যেহেতু প্রদান করে থাকে, আর বর্তমানে ভর্তি কার্যক্রম চালু রয়েছে, তো আপনারা যদি কেউ জ্যোতিষ শাস্ত্র শিক্ষায় আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের চলমান কোর্সে আপনারা ভর্তি হতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে জুলাই মাসের প্রথম শুক্রবার থেকে আমাদের নিয়মিত ক্লাস চালু হবে। তাছাড়া এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোন টপিকসের উপর আপনারা পরবর্তী অনুষ্ঠান দেখতে চান, সেটি যদি কমেন্ট বক্সে জানান, তাহলে ওই কমেন্ট বক্স অনুযায়ী আমরা পরবর্তী বিশেষ করে অনুষ্ঠানে আমরা সেটি আলোচনায় অগ্রাধিকার পেতে পারে। এবং আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, এবং আমরা অভিজ্ঞ জ্যোতিষ গড়ার দৃঢ় প্রত্যয় কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সর্বদা ব্যক্ত করে থাকে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং সেই সঙ্গে আমাদের যারা অতিথি ছিলেন অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয়, নীরজকান্তি রয় মহোদয় এবং স্বপন কুমার চক্রবর্তী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে যারা বিশেষ করে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্ব, বিশেষ করে আধ্যাত্মিক জীবনের কেতু, এটি সমাপ্ত ঘোষণা করছি। শুভ নমস্কার সবাইকে।